উন্মাদনা লেখিকা কায়নাত খান কবিতা পর্ব ৩৩। কেমন লাগছে আমাকে? চুতমারানি। হুট করে পরিচিত কণ্ঠস্বর কানে ভেসে আসতেই চমকে ওঠে আনন্দী। হাসিটা ঠোঁটেই থেমে যায় তার। ধীরে ধীরে পেছন ফিরে তাকাতেই বুক ধক করে ওঠে। কাঠফাটা রোদের মধ্যে অভি দাঁড়িয়ে আছে, চোখে কালো চশমা, কোমরে ২ হাত, ঠোঁটের কোণে সেই চেনা বাঁকা হাসি। বরাবরের মতোই গলায় ঝুলে থাকা মোটা সোনার চেইনটা রোদের আলোয় চিকচিক করছে, এতটাই উজ্জ্বল যে চোখে লাগে। কাল রাতের কথা সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় আনন্দীর। বেলকনি থেকে ময়লা পানি ঢেলে দেওয়ার পর অভি বলেছিল, দেইখানিমু তোরে। তাহলে আজ আজ সে হিসাব মেটাতে এসেছে। কিছু একটা ভাবতে ভাবতে আনন্দীর চোখ চলে যায় অভির পেছনে দাঁড়িয়ে থাকা তার সাঙ্গপাঙ্গদের দিকে। নোবেল, ডিজে শহীদুল, কবি সবার হাতেই বড় বড় বালতি। শুধু বালতি না, কালচে নোংরা পানিতে ভর্তি বালতি। দেখতে ঠিক ড্রেনের পানির মতো। মুহূর্তে আনন্দীর গলা শুকিয়ে যায়, শুকনো ঢোক গিলে আবার তাকায় অভির দিকে। অভি ধীরে ধীরে চোখ থেকে চশমাটা খুলে পকেটে রাখে, তারপর খুব আরাম করে পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে বলে, তোমারে জন্মের মতো গোসল করামু সোনামণি। কথাটা শুনে আনন্দীর বুকের ভেতরটা কেঁপে ওঠে। অভি এবার এগিয়ে আসে, একদম সামনে এসে দাঁড়ায় তার, এতটাই কাছে যে আনন্দিতার শরীরে সিগারের গন্ধটাও টের পায়। অভি নিচু হয়ে মুখের দিকে তাকিয়ে বলে, কই তোমার রেহমান ডাকাত কই? তারপর চারপাশে তাকানোর ভান করে আবার বলে, প্রোটেকশন দিল না? ওহো, আমি তো কয়দিন ছিলাম না, তাই চলে গেছে না? আনন্দের চোখ বড় বড় করে তাকিয়ে থাকে অভির দিকে। তার মানে এই কয়দিনের ভালো ব্যবহার, মিষ্টি কথা, ফোনে শান্ত গলা, সবটাই অভিনয় ছিল, শুধু রেহমানকে ভুল বোঝানোর জন্য। আনন্দের মুখের ভাব দেখে হেসে ওঠে অভি, সেই হাসিতে বিদ্রুপ মিশেছিল স্পষ্ট। আহারে, মাথা দুলিয়ে বলে সে, বেচারি ভাবছিল হেতিরে আমি ইশক করি। পাশ থেকে নোবেল আর শহীদুল হেসে ওঠে। অভি আবারও আনন্দের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকায়, চো চ্যাড। আনন্দী কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। চারপাশের হাসাহাসি, গরম রোদ, নোংরা পানির গন্ধ সব মিলিয়ে বুকের ভেতরটা ধীরে ধীরে শক্ত হয়ে উঠছিল তার। সে ধীরে ধীরে অভির দিকে তাকায়, চোখে আর আগের সেই ভয়টা নেই, বরং জমে থাকা রাগ। তারপর গটগট করে বলে ওঠে, মানুষের চামড়া গায়ে দিলেই পশু মানুষ হয় না। পাশ মুহূর্তেই চুপ হয়ে যায়। আনন্দী এবার আরও এক পা এগিয়ে আসে, চোখে চোখ রেখে বলে, আর ধর্ষক কখনো প্রেমিক পুরুষ হয় না। প্রমাণের অভাবে বাইরে ঘুরছেন, না হলে এতদিনে জেলের ভাত খেতেন। কথাটা শুনে অভির ঠোঁটের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে যায়। পাশে দাঁড়িয়ে থাকা নোবেল, শহীদুল, কবিরাও একে অপরের মুখের দিকে তাকায়, যেন হঠাৎ করেই পরিবেশটা বদলে গেছে। অভি কয়েক সেকেন্ড কিছু বলে না, শুধু চোয়াল শক্ত করে তাকিয়ে থাকে আনন্দের দিকে। তার চোখের ভেতর তখন অদ্ভুত এক আগুন জ্বলছিল। আনন্দের কথা শেষ হতেই কয়েক সেকেন্ড নীরবতা নেমে আসে চারপাশে। তারপর হুট করেই হো হো করে হেসে ওঠে অভি আর তার সাঙ্গপাঙ্গরা। এমনভাবে হাসতে থাকে তারা, যেন আগে থেকেই জানতো আনন্দি ঠিক এই কথাগুলোই বলবে, যেন পুরো ব্যাপারটাই তাদের কাছে পুরনো কোনো নাটকের মুখস্থ সংলাপ। আনন্দি দাঁত চেপে তাকিয়ে থাকে তাদের দিকে। তার মনে হতে থাকে, এই সাহসটা আসলে তার নিজের না, এই সাহস দিয়েছে রেহমান। সেই মানুষটা তাকে বারবার বুঝিয়েছে, ভয় পেলেই শেষ। কিন্তু একটা জিনিস অভি খুব ভালো করেই জানে, সাহস ভাঙতে হয় কিভাবে। কারণ মানুষের শরীর ভাঙার চেয়ে মনের ভিত ভাঙা অনেক সহজ। আর অভির মতো মানুষগুলো সেই কাজটাই সবচেয়ে নিখুঁতভাবে পারে। অভির বিকৃত হাসিটা ধীরে ধীরে আরও চওড়া হতে থাকে, আর সেটা দেখে আনন্দের ভেতরটা ঘৃণায় ভরে ওঠে। সে আর এক মুহূর্তেও সেখানে দাঁড়াতে চাইল না, চোখ মুখ শক্ত করে গটগট করে হাঁটতে শুরু করে সে। শাড়ির আঁচল বাতাসে হালকা দুলছিল, আর তার দ্রুত পায়ের শব্দে স্পষ্ট বোঝা যায় যে রাগে, অপমানে, ঘৃণায় ভেতরটা জ্বলছে তার। অভি পেছন থেকে চুপচাপ তাকিয়ে থাকে। তারপর হঠাৎ করে হাত বাড়িয়ে আনন্দীর শাড়ির আঁচল ধরে টান দেয়। টানটা এতটাই আকস্মিক আর শক্ত ছিল যে আনন্দীর শরীর সামনের দিকে কেঁপে ওঠে। আঁচল কাঁধ থেকে সরে গিয়ে প্রায় খুলে যাওয়ার উপক্রম হয়। মুহূর্তের মধ্যে বুকের ভেতর ধক করে ওঠে আনন্দীর। এক হাতে তড়িঘড়ি করে নিজের শাড়ি আঁকড়ে ধরে সে। রাস্তায় মানুষ ছিল, গাড়ি চলছিল, দূরে হকার ডাকছিল, তবু সেই মুহূর্তে আনন্দের কাছে মনে হলো পুরো পৃথিবী থেমে গেছে। অপমানটা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে তার শরীর জুড়ে। ধীরে ধীরে পেছনে ফিরে তাকায় সে। অভি তখনও তার আঁচলটা ধরে দাঁড়িয়ে, চোখে সেই চেনা উদ্ধত দৃষ্টি, ঠোঁটের কোণে বাঁকা হাসি, যেন সে ইচ্ছে করে আনন্দে সীমা পরীক্ষা করছে। দুজনের চোখ কয়েক সেকেন্ডে আটকে থাকে। পরের মুহূর্তে কোনো কথা না বলে
সজোরে চর বসায় আনন্দী। চরের শব্দটা আশেপাশের কোলাহলের মাঝেও স্পষ্ট শোনা যায়। অভির মুখ একপাশে ঘুরে যায় খানিকটা, কিন্তু আনন্দী থামে না। হাঁপাতে হাঁপাতে সরাসরি তার মুখের উপর থুতু ছুঁড়ে মারে। চারপাশের মানুষ কেউ খেয়াল করেনি। রাস্তার পাশে বসে থাকা বৃদ্ধ ফুলওয়ালা ছাড়া পুরো দৃশ্যটা আর কেউ দেখেনি। লোকটা বিস্মিত চোখে তাকিয়েছিল, যেন বুঝতেই পারছিল না ফুল নেওয়া থেকে গালি, তারপর এত কিছু কিভাবে হলো। আর অভি সে ধীরে ধীরে মুখ সোজা করে। গালের লালচে দাগটা স্পষ্ট হয়ে উঠেছিল তখন, কিন্তু আশ্চর্যের বিষয় সে রাগেনি, বরং কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থেকে জিভ দিয়ে ঠোঁটের কোণে জমে থাকা রক্ত ছুঁয়ে দেখে। তারপর খুব আস্তে হাসে। সেই হাসি দেখে আনন্দের বুকের ভেতরটা আবার কেঁপে ওঠে। তোর কি অবস্থা করবো আমি, কোনো ধারণা নাই তোর, শেখের বেটি। সেটা তো তখন হবে না যখন আপনি বাইরে থাকবেন। একজন ধর্ষণকারী শাস্তি ফাঁসি ছাড়া আর অন্য কিছু নয়। তোর কোন বাপে আমারে ফাঁসি দিব ওইটাও দেখমু। চর আর অপমানের পরেও অভির চোখে দৃষ্টি বদলায় না, বরং আরও অদ্ভুত শান্ত হয়ে ওঠে। সে ধীরে ধীরে আনন্দের দিকে এগিয়ে আসে। তারপর আচমকা তার হাত শক্ত করে চেপে ধরে, এতটাই শক্ত যে আনন্দের কবজি প্রায় ব্যথায় অবশ হয়ে আসে। আনন্দী আঁতকে উঠে হাত ছাড়ানোর চেষ্টা করে। অভির চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে তার মাথার ভেতর ভয়ঙ্কর কিছু ঘুরছে। আজ হয়তো সে সহজে ছাড়বে না। অভি একটু ঝুঁকে আসে আনন্দের দিকে। তার গরম নিঃশ্বাস এসে লাগে আনন্দের মুখে। তোর সাহস দিন দিন বাড়তাছে বান্দি। কথার সঙ্গে সঙ্গে হাতের চাপও বাড়ায় সে। আনন্দের বুক ধড়ফড় করতে থাকে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থেকেও নিজেকে ভীষণ অসহায় লাগে তার। ঠিক তখনই দূর থেকে পুলিশের গাড়ির হর্ন ভেসে আসে। একটা না, দুইটা, তারপর আরও কয়েকটা। রাস্তার পরিবেশ মুহূর্তে বদলে যায়। অভি কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রাস্তার দিকে তাকায়। দূরে পুলিশের লাল নীল আলো ঝলকাতে শুরু করেছে। পরের মুহূর্তেই তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে। নাম না নিতেই শয়তান হাজির। আজকে না হয় বাঁচলি, কিন্তু কতদিন বাঁচবি? আনন্দী কোনো উত্তর দেয় না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর এখনো ধুকপুক করছে, কিন্তু মুখ শক্ত করে রাখে সে। অভি কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে তার দিকে, তারপর ধীরে ধীরে হাত ছেড়ে দেয়, কারণ সে জানে এখন ঝামেলা বাড়ানো যাবে না। এখন সিজফায়ার চলছে। এই সময় জেলে গেলে কৃষ্ণদাসের নাম খারাপ হবে, আর কৃষ্ণদাসের নামের সঙ্গে নিজের নাম জড়াতে অভি কখনো ভুল করে না। লোকটা রক্তের বাবা না হলেও এই অন্ধকার দুনিয়ায় তার পরিচয়ের বড় অংশ। তাই রাগ গেলে নাই সে, চুপচাপ গাড়ির দিকে হেঁটে যায়। নোবেল তাড়াতাড়ি দরজা খুলে দেয়। অভি গাড়িতে উঠে বসার আগে শেষবারের মতো আনন্দের দিকে তাকায়, তারপর ঠোঁট বাঁকিয়ে মিডল ফিঙ্গার তুলে দেখায় তাকে। অশ্লীল অবজ্ঞাভরা সেই ভঙ্গিটা যেন শেষ হুমকি। গাড়ির দরজা বন্ধ হয়। পরের মুহূর্তে গাড়িটা ধোঁয়া তুলে রাস্তা ছেড়ে চলে যায়। আর আনন্দী দাঁড়িয়ে থাকে রাস্তার মাঝখানে। দূর থেকে পুলিশের সাইরেন তখন আরও কাছে আসছে। অভি সোজা বাইক ঘুরিয়ে চলে যায় আস্তানার দিকে। রাত গভীর হয়, আগেই পৌঁছাতে হবে। আজ সাধারণ কোনো আড্ডা না, আজ বৈঠক আছে। কৃষ্ণদাস নিজে বসবে সেখানে। তবে বৈঠকটা শুধু বাইক রেস নিয়ে না, আজ আরও বড় খেলা রয়েছে টেবিলের ওপরে। শহরের এক প্রভাবশালী এমপি নিজের কালো টাকার পাহাড় সাদা করতে চায়। নির্বাচনের আগে টাকা পরিষ্কার না করলে বিপদ। কিন্তু কোটি কোটি টাকা তো আর হাওয়া হয়ে যায় না। তার জন্য লাগে পথ, লাগে লোক, লাগে এমন এক অন্ধকার নেটওয়ার্ক যারা দিনের আলোতেও ছায়ার মতো বেঁচে থাকতে পারে। আর পুরান ঢাকার সিন্ডিকেট ঠিক সেটাই। তাদের ব্যবসা শুধু ড্রাগ বা অস্ত্রের সীমাবদ্ধ না, মানি লন্ডারিং, জাহাজের ভুয়া কাগজ, পুরনো গুদামের নামে ফেক আমদানি, এমনকি এতিমখানায় ডোনেশন পর্যন্ত। সব জায়গাতেই তাদের অদৃশ্য হাত রয়েছে। তাই আজকের রাতের বৈঠক গুরুত্বপূর্ণ। কিন্তু তারপরও আস্তানার ভেতরে ঢুকলেই বোঝা যায় আজকের মূল আকর্ষণ অন্য কিছু। নাইট রান, পুরান ঢাকার কিংবদন্তি বাইক রেস। এই শহরের কিছু জিনিস সময়ের সঙ্গে বদলায় না। যেমন শত বছরের পুরনো গলি, মসজিদের আজান, শাঁখারি বাজারের আলো, ঠিক তেমনি বদলায় না এই রেসের ঐতিহ্যও। প্রতি বছর এপ্রিলের 12 তারিখ রাত 1টা 2 মিনিট ঘড়ির কাঁটা এই সময় ছুলেই শুরু হয় রেস। 1টা 2, পুরান ঢাকার এই প্রশ্নের উত্তর কেউ স্পষ্ট জানে না। কেউ বলে ওসমান সাহেব প্রথম চালান সফল করেছিলেন এই সময়ে, কেউ বলে তার মৃত্যুর সময় ছিল এটা। আবার অনেকে বিশ্বাস করে এই সময়টাতে শহরের ওপর নজর কম থাকে। পুলিশ, রাজনীতি, আইন সব যেন কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে। ওসমান সাহেব বেঁচে থাকতে এই রেস ছিল ক্ষমতা মাপার খেলা। তখন পুরান ঢাকা এত ভাগে ভাগ হয়নি, হিন্দু মুসলিম দাঙ্গা ছিল না, সিন্ডিকেটও ছিল এক ছাতার নিচে। কিন্তু তার মৃত্যুর পর শহর ভাগ হতে থাকে।
রক্ত ঝরে গলি দখল হয়, গুদাম ভাগ হয়, আর সেই ভাগের সঙ্গে সঙ্গে রেসও হয়ে ওঠে আধিপত্যের প্রতীক। কারণ এই রেসে জেতা মানে শুধু ট্রফি জেতা না, জেতা মানে হলো 1 বছরের জন্য হাফ গোডাউন, ড্রাগের রুট, অস্ত্রের চালান, ডলারের লেনদেন, বন্দর থেকে হারিয়ে যাওয়া কন্টেইনার, সব কিছুর অর্ধেক নিয়ন্ত্রণ চলে যায় বিজয়ীর হাতে। পুরো 1 বছর। তাই এই রেসে কেউ শুধু গতি নিয়ে নামে না, নামে রাগ নিয়ে। এবারে রেসেও 4 জন নামবে। অভিজাত কৃষ্ণদাসের সবচেয়ে ভয়ঙ্কর চাল, জুলফিকার অর্থাৎ প্রিন্স বো, চন্দ্রদাসের দাবা সবথেকে দামি গুটি, আর কালো মাস্তান বাতাসি বেগমের দলের মূল রাইডার, জাতে মাতাল তালে ঠিক, এবং সবার শেষে সুফি হাওলাদার, আবুল বাশারের পুরনো সৈনিক, পুরান ঢাকার পুরনো দৌড়বিদদের শেষ জীবন্ত কিংবদন্তিদের একজন। রাত যত গভীর হয় তত মানুষ জড়ো হতে থাকে। গুদামের ছাদে ছায়ার মতো দাঁড়িয়ে থাকে অস্ত্রধারীরা, নিচে বাইকের ইঞ্জিন গরম হয়, কেউ টাকা ধরে বাজি লাগায়, কেউ সিগারেট টানে, কেউ চুপচাপ দাঁড়িয়ে শুধু রাইডারদের দেখে। কারণ সবাই জানে আজকের রাতের পর পুরান ঢাকার অন্ধকার জগতে আবার নতুন করে ক্ষমতার হিসাব লেখা হবে। রাত তখন 12টা 56। কেরানীগঞ্জের পুরনো ইন্ডাস্ট্রিয়াল জোনটা যেন অন্য এক দুনিয়ায় পরিণত হয়েছে। দিনের বেলায় যেখানে ভাঙা ট্রাক, মরিচা ধরা কন্টেনার আর পরিত্যক্ত গুদাম পড়ে থাকে, রাত গভীর হতেই জায়গাটা বদলে যায়। অন্ধকার সাম্রাজ্যের ময়দানে চারপাশে অসংখ্য বাইকের হেডলাইট জ্বলতে থাকে। ধোঁয়া, সিগারেটের গন্ধ আর পেট্রোলের ঝাঁঝালো বাতাস মিশে পুরো পরিবেশ ভারী হতে শুরু করে। দূরে নদীর কালো পানিতে আলো কাঁপতে থাকে, আর মাঝখানে ফাঁকা রাস্তাটার ওপর তৈরি হয়েছে রেসিং প্রতিযোগিতা। এক এক করে 4 জন রাইডার সামনে এসে দাঁড়ায়। প্রথমে জুলফিকার, কালো জ্যাকেট, হাতে গ্লোভস, চোখে ঠান্ডা স্থিরতা। তার পাশে এসে দাঁড়ায় অভি, কালো টি শার্টের ওপর লেদার জ্যাকেট, মাথায় ঝুঁটি শক্ত করে বাঁধা। তারপর কালো মাস্তান, গায়ের রং কুচকুচে কালো, চোখ দুটো অস্বাভাবিক স্থির। সব শেষে আসে সুফি হাওলাদার, বয়সের ছাপ মুখে স্পষ্ট, দাড়িতে পাক ধরেছে, তবু তার বাইকের শব্দ উঠতেই আশেপাশে তরুণদের মুখ চুপসে যায়। 4 জন নিজেদের জায়গায় বাইক থামায়। কয়েক মুহূর্ত কেউ কথা বলে না, শুধু ইঞ্জিনের গর্জন। তারপর ধীরে ধীরে সবাই একজন আরেকজনের দিকে তাকায়, চোখে চোখ পড়ে। সেই দৃষ্টিতে রাগ আছে, পুরনো হিসাব আছে, ক্ষমতার লড়াই আছে। অভি ধীরে ধীরে হেলমেট তুলে মাথায় পড়ে। জুলফিকারও একই কাজ করে, কালো হ্যান্ডেল ঘুরিয়ে ইঞ্জিন রেপ করে। সুফি শুধু চুপচাপ সামনে তাকিয়ে থাকে। চারপাশে দাঁড়িয়ে থাকা সিন্ডিকেটের লোকেরা গলা ফাটিয়ে চিৎকার করতে শুরু করে। কেউ নিজের দলের নাম নিচ্ছে, কেউ টাকা ধরে বাজি লাগাচ্ছে। কৃষ্ণদাস সিগার হাতে দাঁড়িয়ে আছে একটু দূরে, তার অপর পাশে চন্দ্রদাস, অন্যদিকে বাতাসি বেগম শাড়ির আঁচল কাঁধে ফেলে ঠোঁটে লাল পান চিবোতে চিবোতে তাকিয়ে আছে রেস লাইনের দিকে। তাদের সবার থেকে দূরে আবুল বাশার, চোখে গাঢ় সুরমা, মাথায় সাদা টুপি, গলায় তাসবি, পরনে ঢিলেঢালা পাঞ্জাবি। এক হাতে লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখলেই চারপাশ অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে আসে। বয়স তার শরীরকে খানিকটা নুইয়ে দিয়েছে ঠিকই, কিন্তু পরিস্থিতি এখনো পাহাড়ের মতো ভারী। একটু পর সামনে এগিয়ে আসে রেফারি। পুরনো নিয়ম অনুযায়ী তার মুখ কালো কাপড়ে ঢাকা, যাতে কেউ কখনো তার পরিচয় জানতে না পারে। তার হাতে একটা পুরনো স্টপ ওয়াচ। লোকটা চারপাশের দিকে একবার তাকায়, তারপর গম্ভীর গলায় বলে, 1 রান, নো ব্রেক, নো রুল। যে আগে ফিরবো, হাফ গোডাউন তার। আর তখন ঠিক 1টা 1, 4টা বাইকের ইঞ্জিন একসাথে গর্জে ওঠে। জুলফিকার হেলমেটের ভিসার নামিয়ে ফেলে। অভি নিচু হয়ে হ্যান্ডেল শক্ত করে ধরে। কালো মাস্তানের বাইকের লাইসেন্সার থেকে আগুনের ফুলকি বের হয়, আর সুফি হাওলাদার স্থির চোখে সামনে তাকিয়ে থাকে। চারপাশে দাঁড়িয়ে থাকা সিন্ডিকেটের সদস্যরা চিৎকার করতে শুরু করে। কেউ বাজি ধরছে, কেউ নিজের দলের নাম নিচ্ছে, কেউ আবার শুধু নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে। ঘড়ির কাঁটা 1টা 2 ছোঁয়া মাত্র হাত নিচে নামে। পরের মুহূর্তেই 4টা বাইক আগুনের মতো ছুটে বেরিয়ে যায় অন্ধকার রাস্তা চিরে। পুরান ঢাকার অন্ধকার আকাশ কাঁপিয়ে বাইকগুলোর পাশাপাশি হঠাৎ সাউন্ড বক্সে গান বেজে ওঠে। ইয়া আলী রেহম আলী, ইয়া আলী ইয়ার পে কুরবা হে সভি, ইয়া আলী মাদত আলী, ইয়া আলী ইয়ার মেরি যা জিন্দেগি ইश्क पे हा।